এই, কে আপনি? এখানে এলেন কি করে? আমার ছেলেকে ওভাবে ধরছিলেন কেন? আপনার মতলবটা কি? হ্যাঁ, ছেলে ধরা নাকি? মধ্যবয়স্ক মহিলাটি তৎক্ষণাৎ কিছুটি বলল না। অনেকক্ষণ পরশের মুখের দিকে তাকিয়ে মায়াভরা কণ্ঠে পাল্টা এবং ভিন্ন প্রশ্ন জুড়ে বসল। কেমন আছো পরশ? আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না। আপনি আমায় চেনেন? ভ্রুকুচকে সন্ধিয়ান কণ্ঠে অকপটে পুনরায় প্রশ্ন ছুড়ল পরশ। মহিলাটি সেসব প্রশ্নের জবাব দেয় আগ্রহ দেখালো না, বরং সে পরশের দিকে তাকিয়ে রয়ে শয়ে মলিন হাসল। তার এই হাসির ধরন বড়ই অদ্ভুত, যেন হাসির মাঝে লুকিয়ে আছে দারুণ রহস্য। পরশের কপালে গোটা 15 ভাঁজ পড়ল। মহিলাটির গা ঝাড়া ভাব তার পছন্দ হলো না। আচমকা পরশের মাতৃত্বমান কু ডাকে গাইল। সে ততস্থ পূর্ণকে কোলে তুলে শক্ত করে নিজের সঙ্গে চেপে ধরল। উনি কি চাচ্ছে এখানে? কেনই বা এলেন? ওদের মা ছেলেকে কিভাবে চেনেন? ওদের সাথে ওনার কি সম্পর্ক? নাকি ওনার মনে কোনো খারাপ চক্রান্ত চলছে? পরশের মস্তিষ্কে এরকম কয়েক শত প্রশ্ন। মহিলাটি যেন অকপট ওর মনে পড়ল। সে মলিন কণ্ঠে আকুতি করল। আমি খারাপ মানুষ নই মা। আমার কোনো উদ্দেশ্য নেই। তুমি অহেতুক ভয় করো না আমায়। আমি তোমাদের দুজনকে কিছুক্ষণ দেখে এখান থেকে বহু দূরে চলে যাব। ও মা, তোমার ছেলেটাকে আমায় আর একটু ছুতে দিবে? কত অসহায় শোনালো সেই চাওয়া। পরশ কি বলবে ভেবে পাচ্ছে না। আচমকা পিছন থেকে পরশের আগে আগে সায়ন চৌধুরী শুধালো। ওসবের আর কোনো প্রয়োজন নাই। আপনি এখন চলে যান এখান থেকে। আপনি যা চেয়েছিলেন আমি দিয়েছি। এরপর যেন আপনার ছায়াটাও পূর্ণের চারপাশে না পড়ে। মহিলাটি আর 1 মিনিটও সময় ব্যয় করলো না। পূর্ণ পরশের দিকে একবার চেয়ে শাড়ির আঁচলে চোখ মুছতে মুছতে চলে গেল। যাওয়ার আগে সায়নকে শুধু একবার বলে গেল, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ সায়ান। এই পৃথিবীতে আমার আর কিচ্ছুটি চাওয়ার নেই। উনি সরে যেতেই পরশ ভাইয়ের কাছে জানতে চাইল, উনি কে? সায়ান ভাই? তুমি ওনাকে চেনো? সায়ন চৌধুরী কিচ্ছুটি বলল না। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। কি বা বলবে সে? এটা বলবে উনি মুশফিকের মা? এটা শোনার পর কি পরশ ঠিক থাকবে? না, থাকবে না। কাঁদবে, ভয়ে গুটিয়ে যাবে। অতীতে সেই কালো অধ্যায় আবার বুকের মাঝে দাগ কাটবে। যে উত্তর মানুষের মনে বিষণ্ণের ভাব নামায়, সে উত্তর অচেনাই থাক। সায়ন চৌধুরী অমনি চেপে গেল বোনের কথা। একটি বাড়ির জন্য বলল না উনি পূর্ণের দাদি। 6 মাস আগে কারাগার থেকে ছাড়া পেয়েছে তাহিরা জিন্নাত। তার পরিবার বলতে যা ছিল সবাই এখন কারাগারেই রয়েছে। তারা ওখানেই থাকবে। অসুস্থ মহিলা, সর্বহারা হয়ে একাকী আশ্রয় নিয়েছে বৃদ্ধাশ্রমে। সেই বৃদ্ধাশ্রমের খরচ সায়ন চৌধুরী বহন করেন। উনি মুশফিকের মা জেনেও তাকে সেখানে আশ্রয় দিয়েছেন স্বয়ং সায়াস চৌধুরী। প্রত্যেক পরিবারের একজন কোমল হৃদয় মানুষ থাকে। তাহেরা জিন্নাতও সেরকম নরম মনের মানুষ। স্বামী ভক্তিকে স্বামীর দাস বানিয়ে মুখ বন্ধ করে রেখেছেন মেয়র সাহেব। নিরীহ মানুষটা গোটা জীবন স্বামী সন্তানের সমস্যা, অন্যায়, পাপকে মুখ বুজে সহ্য করেছেন। সেই গোটা জীবনের পাপ প্রায়শ্চিত্তে করেছেন শেষ বয়সে। ওই যে নিয়তি ছাড় দেয়, ছেড়ে দেন না। এরপর জীবনের শেষ ইচ্ছে হিসেবে পূর্ণকে একটা বার দেখার আকুতি মিনতি জানিয়েছেন। সায়ন চৌধুরী এবেলা আর কঠোর হলেন না। নিজের দায়িত্বে সে ইচ্ছের পূরণ করেছে। এসব কিচ্ছুটি কি আদৌ কেউ জানে? জানবে না, একটি কাকপক্ষীয় জগতে আমাদের এত কিছু তো অজানা থাকে। এটাও না হয় থাক। ফোঁস করে শ্বাস ছাড়লো সায়ন চৌধুরী। কথা ঘোরাতে পূর্ণকে ডাকলো। মামা, এসো আমার কাছে এসো। সায়ন 2 হাত মেলে ধরলো। পূর্ণ লাফিয়ে মামার গলায় জড়িয়ে ধরলো। সায়ন চৌধুরী অমনি বাচ্চাটাকে স্নেহ আদরে ভরিয়ে দিল। পূর্ণকে আদর করতে করতেই সায়ন ওখান থেকে চলে গেল। পরশ হতাশার শ্বাস ছাড়লো। বুঝলো সায়ন ভাই তার থেকে কিচ্ছুটি লুকাতে চাইছে। এখন শত প্রশ্ন করলেও সায়ন ভাই উত্তর দিবে না। পরশ আবারও লম্বা শ্বাস টানলো। পর মুহূর্তে এইসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল মেয়েটা। থাক না এইসব, এত ভাবার কি আছে? যেখানে একটা সায়ন চৌধুরী রয়েছে সেখানে পরশের এত ভাবাভাবির কি দরকার? উনি কি ওর পর?
আজীবন যে ভাই ওদের সকলের ভালোটাই চেয়েছেন, তার উপর আবার কিসের কথা? পরশ গা ঝাড়া দিয়ে গুটি গুটি পায়ে ফুল বাগানের দিকে চলল। এখানে পৌঁছাতে তার মনটা ভরে গেল। চারপাশে বাহারি ফুলের সুগন্ধ ছড়িয়েছে। পরশ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কিছু ফুলের কোমল পাপড়ি ছুঁয়ে দিল। আচমকা থেমে গেল নিজের লাগানো সেই পুরনো বেলি গাছটার কাছে। এখানে এসে তার মন আরো ফুরফুরে হয়ে উঠল। কতগুলো দিন পর সে নিজের পছন্দের ফুলগুলো ছুঁতে পারছে। পরশ আবেশে ফুলগুলো স্পর্শ করে চোখ বন্ধ করলো এবং গভীর শ্বাস নিল। মৃদু বাতাস এসে তার শরীরকে ছুঁয়ে দিল, সেই সঙ্গে মনটাও বাতাসের মতন শীতল হলো। আচমকা পিছন থেকে কারো অদ্ভুত গান শুনে চোখ তুলে তাকায় পরশ। মুহূর্তেই দেখা গেল নয়ন ভাইয়ের হাসি হাসি মুখ। লোকটার সঙ্গে সেই 3 দিন আগে পরশের এয়ারপোর্টে একবার দেখা হয়েছিল। সায়ন ও সাইমন ভাইয়ের সঙ্গে সেদিন রাতে নয়ন ভাইও তাকে এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছিল। তখন অল্প স্বল্প আলাপ হয়েছিল, এরপর আর তাদের সাক্ষাৎ হয়নি। হঠাৎ নয়ন ভাইকে এখানে দেখে, নিজের পাশাপাশি দেখে খানিকটা অস্বস্তি হচ্ছিল পরশের। এরই মধ্যে নয়ন পরশের আরেকটু কাজ ঘেঁষে দাঁড়ালো। দুষ্টু স্বরে পুনরায় গেয়ে উঠল, নয়ন ভাইয়ের বেসুরা গান শুনে নাক সিটকিয়ে সরে গেল পরশ। কিয়ৎক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে পরশ শুধালো, আপনি বখাতে পোনা করছেন নয়ন ভাই? অ্যাডভোকেট নয়ন খান এত বকে গেল কবে? তুমি যাওয়ার পর। নয়নের অকপট উত্তর। পরশ আর কিচ্ছুটি বলল না, খানিকটা বিরক্ত নিয়ে সরে গেল ওখান থেকে। আবারও নিজের মতন করে ফুল দেখাতে মনোযোগী হলো। নয়ন বুকের মাঝে হাত পেতে সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মুহূর্তে তার এতদিনের তৃষ্ণার্ত চোখ দুটো ঠাঁই আটকে রইল প্রেয়সীর মুখ পানে। সেই কিশোরী উড়নচণ্ডী পরশ এখন আর নেই। এখন সে পরিণত একজন নারী। তার গাঢ় চোখগুলোতে অভিজ্ঞতার ছাপ, আর মুখের ত্রিমাত্রিক রূপে একটি নতুন আলো ঝলমল করছে। আগের চেয়ে এখন সে আরো বেশি আকর্ষণীয়। একটি আত্মবিশ্বাসের চাদর তার চারপাশে মোড়া, তবু মেয়েটার গোলগাল মুখটা এত মায়া। আচমকা নয়নের বুক দুরু দুরু করে উঠল। নয়নের চোখ গম্ভীর, অথচ ভিতরে গভীর এক আবেগ ফুটে আছে। তার মনে হচ্ছে পরশের গোলগাল মুখটি যেন সূর্যের প্রথম রশ্মিতে জ্বলজ্বল করছে। চারপাশের ফুলগুলো যেন তাদের উপস্থিত সজীব হয়ে উঠছে। বাতাসে মিষ্টি গন্ধ ভাসছে। তারই মাঝে পরশ দাঁড়িয়ে শুভ্র গোলাপ ছুঁয়ে দিচ্ছে। নয়নের মনে হচ্ছে কোনো এক শুভ্র কন্যা শুভ্র গোলাপের পাশে দাঁড়িয়ে আছে। নয়ন আচমকা চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানল, বিড়বিড় করল, উফ, এই মেয়েটা কি আমায় মারতে চায় না? এরপর দুরু দুরু বুকে হাত চেপে নয়ন চোখ খুলে প্রেয়সীর দিকে তাকায়। নয়ন যখন পরশের দিকে তাকায়, তার চোখে এক অদ্ভুত মোহ। পরশের মিষ্টি হাসিতে হৃদয়ের প্রতিটি স্পন্দন বেড়ে যায়। রোদেলা সকাল, পাখির গান সবকিছু মিলিয়ে যেন এক রোমান্টিক জাদু সৃষ্টি করেছে। নয়ন আনমনে এগিয়ে গেল পরশের খুব কাছে। আচমকা গাছ থেকে একখানা ফুল ছিঁড়ে পরশের কানে গুঁজে দিল। পরশ চমকালো, নয়নের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে বলল, কি করছেন নয়ন ভাই? নয়ন হাসলো, কিচ্ছুটি না বলল দ্রুত ওর পাশ থেকে সরে গেল। এবার যেন মেয়েটাকে একদম শুভ্র কন্যার মতন লাগছে। ফুলের কানের ফুল। নয়ন তৃপ্ত চোখে একবার পরশকে দেখে গোলাপের দিকে তাকিয়ে শুধায়, বলো শুভ্র গোলাপ, কে বেশি সুন্দর, তুমি নাকি আমার গোলাপ? গোলাপটি যেন নিজের ভাষায় উত্তর দিল, নিঃসন্দেহে তোমার গোলাপ। নয়ন বিজয়ী হাসলো, আত্মনে জড়বস্তুটিকে ধন্যবাদ জানালো। থ্যাংক ইউ লিটল হোয়াইট রোজ। নয়নের অদ্ভুত কাণ্ড। গোল গোল চেয়ে দেখছিল পরশ। সে এক পর্যায়ে চিন্তিত ভঙ্গিতে জানতে চাইল, আপনি কি অসুস্থ নয়ন ভাই? আমি ভীষণ অসুস্থ কচি। কি হয়েছে? নয়ন এবারও জবাব দিল না। পরশের চোখের দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল। পরশের এতে ভীষণ অস্বস্তি হচ্ছিল। সে এদিক ওদিক তাকিয়ে মৃদু কণ্ঠে জানতে চাইল, ওভাবে তাকিয়ে আছেন কেন নয়ন ভাই? কি দেখছেন এত? তোমাকে দেখছি। এভাবে তাকিয়ে আমাকে দেখার মতো কি আছে?
অনেক কিছু আছে। পরশ আর কিচ্ছুটি বলল না, ওখান থেকে ততস্ত্র সরে গেল। তার কেমন কেমন যেন লাগছে, বক্ষস্থলে আচমকা আচমকা ঠাস ঠুস আওয়াজ হচ্ছে। পরশ একরাশ ভোতা অনুভূতি নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে যাওয়ার জন্য উদ্যত হলো। আকস্মিক নয়ন ভাই এসে তার সামনে দাঁড়ালো। পরশ কিচ্ছুটি বুঝে ওঠার আগেই তার উড়ন্ত ছোট চুলগুলো কানের পাশে গুজে দিল নয়ন। পরশ যেন কেঁপে কেঁপে উঠল। নয়ন সেদিকে তাকিয়ে শুভ্র হেসে শুধালো, তুমি সেই অরবিন্দ, ভ্রমর যেন তোমার সঙ্গী, প্রেমের রঙে রাঙ্গা আমার স্বপ্নের ফুলরানী। পরশ আচমকা রেগে গেল, কটমট কণ্ঠে শুধালো, আপনি কি আমার সঙ্গে ফ্ল্যাট করছেন নয়ন ভাই? করছি। নয়ন ভাইয়ের ভাবলেশীন জবাব শুনে পরশের গা জ্বলে গেল। মানুষটার মধ্যে গা ছাড়া ভাব কথায় কথায় হাসছে। তার এই হাসির ধরন বড্ড অদ্ভুত। মানুষটাকে ঠিক বুঝে উঠতে পারছে না পরশ। নয়ন ভাই তো এমন ছিল না। হঠাৎ ছেলেটার এত বকে আচরণের জন্য খুব বিরক্ত বোধ করলো পরশ। লোকটাকে কিছু কড়া কথা বলতে গিয়েও বলতে পারল না সে। পরশ ফোঁস করে শ্বাস টানলো। একরাশ চাপা রাগ নিয়ে ওখান থেকে সামনে এগোলো। এক পা দুপা এগোতেই আচমকা নয়ন ভাই পিছন থেকে তার হাত ধরে ফেলল। পরশ মৃদু চমকালো। পরক্ষণের মেয়েটার সহ্য সীমা অতিক্রম হলো। সে বেশ তেজ নিয়ে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলল, এসব কি হচ্ছে নয়ন ভাই? হাত ছাড়ুন। কথায় ছোঁয়াছুঁই আমার পছন্দ না। নয়ন ছাড়লো না ওর হাতটা, বরং আরো শক্ত করে চেপে ধরলো। রোয়েশ হয়ে পরশের সামনে সে হঠাৎ শুধালো, আমায় বিয়ে করবে ফুলরানী? পরশ তেলে বেগুনে জ্বলে উঠল। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, অসম্ভব। মুহূর্তে এতক্ষণে শান্ত ছেলেটা অশান্ত হয়ে উঠল। এই রিজেক্ট শোনার জন্য কি সে এতগুলো বছর মেয়েটার জন্য অপেক্ষা করেছে? বারন্ত এক বিয়ের উপযুক্ত যুবকের 3টি বছর অপেক্ষা কি চারটেখানি কথা? বাবা মা কি তাকে বিয়ে করানোর জন্য কম চেষ্টা করেছে? কারোর কথা কি শুনেছে সে? শোনেনি তো। একমাত্র এই মেয়েটাকে নিজের করে পেতে বছরের পর বছর দিনের পর দিন সে অপেক্ষা করেছে। আজ মেয়েটা তার সিদ্ধান্তে অটল। সে কি ফেল না, পচা কোনো জড়বস্তু? তাকে কি ভালোবাসা যায় না? কি নেই তার? সবই তো আছে। তবু কেন মেয়েটা তার প্রতি এত অনীহা? সে এমন কি চেয়েছে? একটু তো ভালোবাসাই চেয়েছে, এটাও কি বেশি কিছু? মেয়েটা সবার বেলায় এত উদার, তার বেলায় কেন এত কঠোর? আচমকা ক্রোধে ফুঁসে উঠল নয়ন। পরশকে এক ছটকায় নিজের কাছে এনে ফেলল। এরপর মেয়েটার কোমর খামচে ধরে হিসিস কণ্ঠে পুনরায় শুধালো, আমায় বিয়ে করবে না তুমি? বলো, করবে না? নয়ন ভাই মেয়েটার কোমরে এত জোরে চেপে ধরলো যে ব্যথায় পরশের চোখে জল চলে এলো। তার থেকে নয়ন ভাইয়ের এইরকম বাজে স্পর্শে গা গুলিয়ে গেল। মুহূর্তে মেয়েটা কঠোর হলো। নয়নের হাত নিজের থেকে ছাড়ানোর চেষ্টা চালালো। কঠিন স্বরে বলল, আমি আপনাকে বিয়ে করব না নয়ন ভাই, কখনো না। আমি অপেক্ষা করেছি, আমি মানা করেছি। তবুও করেছি, কারণ আমি তোমায় ভালোবাসি। শত ঝড়ঝাপটার পরও তোমাকে নিজের করে পেতে চাই। আমি চাই না। না চাইলেও তুমি আমার হও। ভালোবাসতে হবে না আমায়, তবুও আমার হয়ে থেকে যাও। কত অসহায় গাঢ় কণ্ঠস্বর নয়ন ভাইয়ের। পরশের বড় মায়া হলো। মানুষটাকে পাওয়ার কি যোগ্যতা আছে তার? কিচ্ছুটি নেই। সে যে শূন্য, উড়ন্ত ফানুস। তবু এই মানুষটা তাকে একতরফাভাবে ভালোবাসে। তাকে কি করে ঠকাবে পরশ? নিজের ছন্ন ছাড়া রং চটা জীবনটা কি করে তার ঘাড়ে চাপায়? সমাজ কি বলবে? এই মানুষটা যে তার থেকেও বেটার কিছু ডিজার্ভ করে। পরশ তো এইভাবে একা একা নিজেকে নিজের মতন করে গুছিয়ে নিয়েছে। ছেলেকে নিয়ে দিব্যি আছে। সব থেকে বড় কথা, সে একজন মা। তার নতুন সংসার হলে পূর্ণের কি হবে? দ্বিতীয় সংসারে পূর্ণকে কি ওরা ভালো চোখে দেখবে? ছেলের কথা ভাবতেই পরশ কঠোর হলো। সিঙ্গেল মায়েদের এত নরম হলে হয় না। জীবনের কত শত ঝড়ঝাপটা আসবে, তবু মায়ের নরম হতে নেই। মা হওয়া কি এতটাই সহজ? সন্তানের সুখময় ভবিষ্যতের জন্য কত মাই তো নিজের আস্ত জীবনটা বিসর্জন দেয়। সেও না হয় দিবে, আর অপর মানুষটাও যোগ্য সঙ্গী নিয়ে সুখে থাকলো। ব্যাস, জীবন তবুও সুন্দর। পরশ এসব ভেবে ভেবে অনেকক্ষণ পর ঠান্ডা মেজাজে বলল, আপনি আমায় জোর করতে পারেন না নয়ন ভাই।
আমি আপনাকে অপেক্ষায় বেঁধে রাখিনি, না কখনো কথা দিয়েছি। প্লিজ আমায় বারবার বিরক্ত করবেন না। নয়নের বুকের মাঝে হাতুড়ির ন্যায় কিছু একটা বিঁধল। তার বড় নিজের জন্য মায়া হলো, নিজেকে অসহায় লাগলো। সে শূন্য চোখে অনেকক্ষণ পরশের মুখের দিকে তাকিয়ে রইল। আচমকা পরশকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছেড়ে দিল। মনে মনে কঠিন সিদ্ধান্ত কষল নয়ন। না না, আর বেহায়ার মতন বারংবার ভিক্ষা চাইবে না কাউকে। মানুষটা যখন তাকে বুঝলই না, থাক না সে নিজের মতন করে। ভালোবাসা কি আর জোর করে হয়? হয় না তো। হলে হয়তো একতরফা ভালোবাসা পূর্ণ পেত। অনেক হয়েছে, তার থেকে বরং নয়ন নিজের রংহীন একতরফা প্রেম ভালোবাসা নিয়েই দূরে কোথাও চলে গেল। এই দেশ থেকে, এই মানুষটার চোখের সামনে থেকে আজীবনের জন্য দূরে কোথাও চলে যাবে সে। যেতেই হবে, যেতেই হবে, ঠিক ততটা দূরে যতটা দূরে গেলে কেউ আর তাকে চাইলেও খুঁজে পাবে না। আত্মসম্মান বিসর্জন দিয়ে কারোর করুণার পাওয়ার থেকে একতরফা বিষাদুশ্রী হোক। নয়ন হনহনিয়ে ওখান থেকে চলে গেল। পরশ ভেজা চোখে সেদিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। নয়ন ভাই এতটা জোরে তাকে ধাক্কা দিয়েছে যে টাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েছে সে। তবু নয়ন ভাই তার দিকে ফিরেও তাকালো না, একটি বাড়ির জন্যও না। এর মধ্যে কোথা থেকে যেন রাত্রি পেয়ে এলো। পরশকে ঘাসের উপর পড়ে থাকতে দেখে বিচলিত হলো মেয়েটি। কণ্ঠে একরাশ উদ্বিগ্নতা নিয়ে জানতে চাইল, কি হলো পরশ, পড়লি কি করে? পরশ খানিকটা চমকে উঠল, নিজেকে সামলে রয়েসয়ে জবাব দিল, এই শাড়িতে বেঁধে দিয়েছি। ইস, ব্যথা পাসনি তো? পরশ মাথা নাড়িয়ে না বোঝালো। রাত্রি পিয়া চট জলদি মনের দিকে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, ধর, উঠে আয়। পরশ গোপনে ভারী দীর্ঘশ্বাস ছাড়ল। পরপর নিজেকে সামলে গা ছাড়া দিয়ে রাতের হাত ধরে উঠে দাঁড়ালো। আজকের এই গল্পটা না হয় আড়ালেই থাকুক, থাক না কিছু না পাওয়া। গোধূলির প্রথম লগ্ন। চৌধুরী বাড়ির মেয়ে বউরা সবাই একত্রে বসে আছে লিভিং রুমে, হাতে চায়ের কাপ। তাদের মুখে হাসি আর গল্পের স্রোত যেন অবিরাম। মেয়েরা বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করছে, পুরনো স্মৃতির, নতুন রান্নার, মাঝে মাঝে মজার ঘটনা। ছোট পূর্ণ খেলা নিয়ে পাশেই বসে, আর পরশও সেখানে। তাদের কথায় মুগ্ধ হয়ে মাঝে মাঝে ছোট্ট মন্তব্য করছে। গোধূলির কোমল আলোয় ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে, আর চায়ের মিষ্টি গন্ধ চারপাশে ভাসছে। বাহিরে গাড়ি আর শব্দ, শহরের ব্যস্ততা থাকলেও এই মুহূর্তে যেন এক অন্যরকম শান্তি বিরাজ করছে। এই সন্ধ্যায় তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও গাঢ় হয়ে উঠেছে। ওরা সবাই যখন এসে গড়াগড়ি খাচ্ছিল, ঠিক সেই সময় অস্থির চিত্রে চৌধুরী বাড়িতে প্রবেশ করলো নয়নের বাবা মা। ওনাদের দেখেই ওরা হাসি থামিয়ে শান্ত হলো। তানিয়া চৌধুরী তৎক্ষণাৎ নয়নের মা নুরির কাছে জানতে চাইল, কি হয়েছে ভাবি, আপনাদের এত অস্থির লাগছে কেন? নুরি কিচ্ছুটি জবাব দিল না। আচমকা বসে থাকা পরশের পায়ের কাছে বসে কেঁদে ফেলল নুরি। এরপর ভিজা কণ্ঠে আওড়ালো, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে আনো আমার নয়নকে। ও বাড়ি থেকে চলে গেছে, এ দেশ ছাড়ছে। একমাত্র ছেলে আমার, ও ছাড়া কেউ নেই আমাদের। ওকে ছাড়া কিভাবে থাকবো আমি? ওনার কথায় উপস্থিত সবাই চমকালো। মায়ের বয়সী একজন মহিলাকে নিচে পায়ের কাছে বসতে দেখে আচমকা কেঁপে উঠল পরশ। অস্বস্তিতে বসা থেকে ততস্ত্র উঠে দাঁড়ালো সে। নুরির কাছ থেকে কয়েক পা সরে গিয়ে উৎকীর্ণ তার সঙ্গে বলল, কি করছেন আন্টি? দেখি, উঠুন উঠুন, এখানে সোফায় বসুন। আপনি আমাকে এভাবে লজ্জা দিবেন না। নুরি উঠল না। একমাত্র ছেলের আজ জীবনের জন্য দেশ ছাড়ার সিদ্ধান্তে মানুষটা উন্মাদ হয়ে আছেন। মা অকপটে পুনরায় আবারও কাকুতি মিনতি করে বলল, তুমি আমার ছেলেকে মেনে নাও না পরশ। আমার ছেলেটা তোমাকে সত্যিই ভীষণ ভালোবাসে। ওর মা হয়ে আমি তোমার কাছে হাত জোর করছি। তোমাকে নিজের ছেলের জন্য ভিক্ষা চাইছি। তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দিও না মা। পরশ মৃদু হাসল। নিজের ছেলেটাকে কোলে তুলে নিয়ে চনমনে বলল, আমিও তো একজন মা আন্টি। মায়েরা সন্তানের জন্য নিজেকে সবার আগে ত্যাগ করেন। আপনি যেমন আপনার ছেলের জন্য ভাবছেন, আমিও আমার ছেলের কথা ভাবছি। আমাদের সবার মা হওয়ার অনুভূতি একই, এবং সন্তানের সুখ ও সুরক্ষার জন্য সব কিছু করতে প্রস্তুত।
নুরি উঠে দাঁড়ালো, আশাহত চোখে স্বামীর মুখের দিকে তাকালো। মোশাররফ খান তাকে নীরবে আশ্বাস দিয়ে শান্ত হতে বললেন। পরপরই পরশের উদ্দেশ্যে বললেন, তুমি যেমন আছো তেমন ভাবেই তোমাকে আমার ছেলের বউ হিসাবে মেনে নিতে কোনো আপত্তি নেই পরশ। আমাদের কাছে তোমার ছেলে ভালো থাকবে, আমরা সবাই মিলে বাচ্চাটাকে ভালো রাখবো, কখনো বুঝতে দিব না আমরা ওর আপন নই। সরি আঙ্কেল, আমাকে ক্ষমা করবেন। পরশ মাথা নিচু করে বলল। এরপর ততস্র নিজের ছেলেকে নিয়ে ওখান থেকে চলে গেল। মেয়েটা এইভাবে মুখ ফিরিয়ে নিল, ভাবতেই নুরি আঁচলে চোখ মুছল। শেষ চেষ্টা হিসাবে তানিয়া চৌধুরীকে উদ্দেশ্য করে কাতর গলায় বললেন, আপনি কিছু বলবেন ভাবি? আমায় খালি হাতে ফিরিয়ে দিবেন? তানিয়া চৌধুরী সবটা বুঝতে অনেকক্ষণ লাগলো। সবটা বুঝতে পেরে উনি মৃদু কণ্ঠে বললেন, মেয়ে না চাইলে আমি কি করতে পারি ভাবি? মেয়ের উপর তো আর জোর করে সিদ্ধান্ত চাপাতে পারি না। ও না চাইলে আমাদের কারোর কিচ্ছু করার নেই। চৌধুরী বাড়ির পুরুষ সদস্যগণ কর্মস্থল থেকে এখনো ফেরেননি। কথা বলার মতন আর কাউকে না পেয়ে আশাহত হয়ে মোশাররফ খান ও নুরি চৌধুরী গৃহ থেকে চলে গেল। যদিও প্রথম প্রথম পরশকে খান বাড়ির একমাত্র বউ করতে আপত্তি জানিয়েছেন মা, বিভিন্ন কৌশলে ছেলেকে বুঝিয়েছেন। এরপর যখন দেখলো ছেলে তার কথাতেই অটল, তখন বাধ্য হয়ে মত দিয়েছেন বাবা মা দুজনেই। আর যখন দেখলো সেই ছেলেটা নিজের না পাওয়া ভালোবাসার জন্য দেশ ছাড়ছে, তাদের ছাড়ছে, তখন আর মা ঠিক থাকতে পারেননি। স্বামীকে নিয়ে দ্রুত ছুটে আসে চৌধুরী বাড়ির আঙিনায়। এখানে এসেও হতাশ হতে হলো। আহারে, ছেলেটা এবার ওদের ছেড়ে বহু দূরে চলেই যাবে। চাইলেও আর ছেলেটাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না। ভাবতেই আঁচলে মুখ চেপে ফুপিয়ে উঠলেন মা। চৌধুরী বাড়ির পরিবেশ এখন থমথমে। ওরা যেতেই নারীদের আড্ডায় ভাটা পড়েছে। ওরা সবাই যে যার কক্ষে। নয়ন ভাইয়ের জন্য রাত্রি পিয়ার ভীষণ খারাপ লাগছে। মানুষটা যে পরশকে ভালোবাসে সেটা সে বুঝেছে অনেকদিন আগে। আহারে, এত অপেক্ষার পরও মানুষটার ভালোবাসার প্রহর খুঁজল না। এবার বুক পকেটে কেবল দুঃখ নিয়ে দেশ ছাড়ছে। রাত্রি বড় মন খারাপ হলো। পরশটা কেন মানুষটাকে বুঝতে চাইছে না? অল্প বয়সী মেয়েটার জীবনটা কি এভাবে চলে? সুখে দুঃখে একজন সঙ্গী তো সেও ডিজার্ভ করে। সেখানে নয়ন ভাইয়ের মতন সঙ্গীর তুলনাই হয় না। ভাঙাচোরা পরশকে উনিই পারবেন জীবন্ত করতে। রাত্রিপায় এসব ভাবতে ভাবতেই বসা থেকে উঠে দাঁড়ালো। গুটি গুটি পায়ে বারান্দায় গেল। বারান্দায় বসে কফি খাচ্ছিল সায়ন চৌধুরী। কিছুক্ষণ আগে পার্লামেন্ট থেকে ফিরেছে, কিন্তু তার মনে একটা চাপা উত্তেজনা রয়েছে। ছেলেটা ঘন ঘন গরম কফিতে চুমুক দিচ্ছে। সেই মুহূর্তে রাত্রিপিয়া নীরবে তার পাশে এসে দাঁড়ালো। এনিয়ে বিনিয়ে বলল, জানেন কি হয়েছে? রাত্রির দিকে এক পলক তাকিয়ে সানা ভাবলেশীন ভাবে শুধালো, কি হয়েছে? নয়ন ভাই চলে যাচ্ছে। ও, নিতা সাহেবের গা ছাড়া ভাব থেকে রাত্রিপিয়া খানিকটা চটে গেল। বাসায় আসার পর থেকেই তার মধ্যে গা ছাড়া ভাব কেমন কেমন করছে। বাড়িতে আসার পর রাতের সঙ্গে ভালো করে দুটো কথা বলেনি। এসেই ফ্রেশ হয়ে এক গাদা তিতো কফি নিয়ে এখানে বসেছে। এরপর রাত সেদে সেদে এখানে আসলো, জানালো বড়সড় একটা খবর, আর লোকটা দায়সারা ভাবে বলল, ও মানে কি? রাত্রিপিয়া এবার সায়ন চৌধুরীর মুখোমুখি দাঁড়িয়ে কোমরে হাত রেখে জোটের সঙ্গে বলল, কি সমস্যা আপনার? কিছু করছেন না কেন? কি করব? আশ্চর্য, নয়ন ভাই মানে আপনার বন্ধু চলে যাচ্ছে আর আপনি জিজ্ঞেস করছেন কি করব? ও যাচ্ছে কেন? আমি কি যেতে বলেছি কিনা? যাচ্ছে কি আর সাধে? আপনি জানেন উনি পরশকে ভালোবাসে। সায়ন চৌধুরী ফোঁস করে শ্বাস ছাড়লো। সে তো কবেই টের পেয়েছে এসব। সায়ন চৌধুরী নাকের ডগা দিয়ে কেউ তার বোনকে ভালোবাসবে সে জানবে না? তাও আবার তার প্রাণপ্রিয় বন্ধু। মানুষের জীবনে ভুল হয় একবার, তাই বলে কি বারবার? নয়ন তাকে কিচ্ছুটি না বললেও তো সায়ন চৌধুরী সবটা জেনেছে, বুঝেছে। কিন্তু 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 সায়ন চৌধুরী আর ভাবতে পারছে না। ভিতর ভিতর বন্ধুকে হারানোর ব্যথা তাকে ঠেসে ধরেছে। সায়ন চৌধুরী উঠে দাঁড়ালো। এর মধ্যে রাত্রিকে নিজের উত্তর না পেয়ে চেপে ধরল প্রশ্নের গাথা। কি হলো? উত্তর কেন দিচ্ছেন না? আপনি জানেন। জানি। জেনেও আপনার কিচ্ছু করার নেই। আমি কি করব রাত? পরশ না চাইলে কি বা করার আমার? সব জায়গায় কি ক্ষমতা আর জোর জবরদস্তি খাটে? পরশ আমার বোন, নয়ন আমার বন্ধু, কেউ আমার পর না। এই প্রথম সায়ন চৌধুরী নিজেকে অসহায় লাগলো। সে ততস্র মাথা চেপে পুনরায় বসে পড়ল চেয়ারে। রাত্রিপিয়া আর দাঁড়ালো না এখানে।
তার কিছু একটা করা উচিত। এইভাবে নিঃশব্দে ওখান থেকে চলে যেতে উদ্যত হলো। আচমকা পিছন থেকে শাড়ির আঁচলের কোণা টেনে ধরল সায়ন চৌধুরী। রাত্রিপাত থেমে গেল, পিছন পুড়ে মোলায়েম কণ্ঠে শুধালো, নেতা সাহেব কিছু বলবেন? সায়ন চৌধুরী কিচ্ছুটি জবাব দিল না। অনেকক্ষণ রাত্রিপিয়ার মুখ পানে তাকিয়ে রইল। এরপর কিছু একটা ভেবে রয়ে শয়ে আঁচলের কোণাটা ছেড়ে দিল। বলল, না কিছু না, যাও তুমি। রাত্রিপিয়া দাঁড়িয়ে সময় নষ্ট করলো না। নেতা সাহেবের দিকে এক পলক তাকিয়ে চঞ্চল পায়ে ওখান থেকে সরে গেল। সন্ধ্যাবেলায় সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এসেছে, আর ছাদের প্রান্তরে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে পরশ। তার মনে এক অদ্ভুত বিষাদের ঘনীভূত। গোধূলির চারপাশে গাঢ় কমলা ও গোলাপের আভা ছড়িয়ে পড়েছে, কিন্তু পরশের চোখে এখন শুধুই অন্ধকারের ছায়া। অজানা ব্যথায় তার বক্ষস্থল তড়াক করে লাফায়, অদ্ভুত যন্ত্রণার শিহরণে দেহ কাঁপে। তবু মেয়েটার হাতের ভাঁজে লুকিয়ে রয়েছে নয়ন ভাইয়ের দেওয়া চিঠির একটি খাম, যেটি ভাঁজ করা অবস্থায় সযত্নে ধারণ করেছে সে। সময় এগোচ্ছে, সেই সাথে চারপাশে নীরবতা যেন তার কষ্টকে আরো প্রকট করে। দূরের শহরের আলোগুলো জ্বলতে থাকে, কিন্তু পরশের হৃদয়ে আজ খুটখুটে অন্ধকার। মেয়েটা আজও নয়ন ভাইয়ের দেওয়া চিঠিটি খুলতে সাহস করতে পারছে না। পরশের আচমকা মনে পড়ে যায় নয়ন ভাইয়ের সাথে শেষ কথোপকথন। সে হাসি, সে অঙ্গীকার, সব যেন আজ এক মহাকালের প্রলয়ের মতন মনে হয়। এরপরও একটি বিষণ্ণতার প্রহর নিয়ে পরশ কাঁপা কাঁপা হাতে খামটি খুলতে সাহস করে। মুহূর্তেই তার চোখের কোণে জল টলমল করলো। খামের উপর লেখা, প্রিয় ফুলরানী। না, পরশ আর চিঠিতে চোখ বোলাতে পারছে না। সে মনে মনে চিন্তা করছে কি কথা লুকিয়ে আছে এখানে, কি নতুন বেদনার গল্প। যেন প্রতিটি মুহূর্তের সঙ্গে বিষাদের গভীরতা বাড়ছে। বাতাসের স্নিগ্ধতা তাকে মাঝে মাঝে একটু স্বস্তি দেয়, কিন্তু মনে গুমোট আবহাওয়া রয়েছে। মেয়েটা কিছুক্ষণ পর পর পাশের ছাদের দিকে তাকায়। তার দু চোখ নীরবে কি যেন খুঁজছে। তবে কি এটা নয়ন ভাই? মেয়েটার চোখ ঘোরায়। অনেকক্ষণ পর আচমকা পাশের ঝলমলে বাড়িটার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে শোধায়, নয়ন ভাই, আপনি চলে যাচ্ছেন? তার করা প্রশ্নের উত্তর মেলে না। উত্তর নেই। পরশ লম্বা শ্বাস টানে। চারপাশে নিস্তব্ধতা। দূরে কোথাও একটি পাখি ডেকে ওঠে, যেন তার আত্মার দারুণ আর্তনাদ। পরশের মনে হয় এই সন্ধ্যায় তার জীবনেও কিছু অবশিষ্ট নেই, শুধু ওই চিঠি পড়ার অপেক্ষা। চিঠিটা যা হয়তো আবার তার হৃদয়ে ক্ষতের আঘাত বসিয়ে দেবে। এভাবে সময় পার হতে থাকে। সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে আসে, কিন্তু পরশের কণ্ঠে কোনো সুর নেই। সে শুধু দাঁড়িয়ে থাকে, হাতে খামটি ধরে, যেন সময় থেমে গেছে। গাঢ় নীরবতার মাঝে আচমকা সিঁড়ি ঘরে খটখট শব্দ। কেউ ছাদে আসছে। পরশের হুঁশ ফিরে। সে কায়দা করে শাড়ির ভাঁজে লুকিয়ে ফেলে চিঠিখানা। পিছনে তাকায় না, জগতের কোনো কিছুতেই যেন আজ তার আগ্রহ নেই। তন্মধ্যে রয়ে শয়ে নীরবে তার পাশে এসে দাঁড়ায় রাত্রিপিয়া। আগাগোড়া একবার পরশকে খুঁটিয়ে দেখে রাত্রিপিয়া মৃদু কণ্ঠে শুধায়, আড়ালে আবডালে যার বিরহের হৃদয় পড়ে মনের মাঝে ব্যথা বাড়ে, তাকে কেন পেয়েও হারাতে দিচ্ছিস? বেঁধে কেন রাখছিস না পরশ? তুই জানিস না, প্রিয়দের অযত্নে অবহেলায় বেশিক্ষণ রাখতে নেই। সময়ের নিয়মে সম্পর্কের সুতা যত্নে করে শক্ত বাঁধনে বাঁধতে হয়, নয়তো সুতা ছিঁড়ে যায়। একবার সুতা ছিঁড়ে গেলে সম্পর্কে ফাটল ধরে, হরহর করে বিষাদ আসে, হৃদয়ের ব্যথা গাঢ় হয়। পরশ খানিকটা কেঁপে কেঁপে উঠল। চট করে রাত্রিপিয়ার দিকে চোখ তুলে এক পলক তাকায়। পর মুহূর্তেই চোরা চোরা ভঙ্গিতে কায়দা করে হাতের ভাঁজের চিঠিটা নিজের ভিতরে আরও একবার লুকায়। এতে রাত্রিপিয়া মৃদু হাসল, বলল, চিঠি না হয় শাড়ির ভাঁজে লুকালি, চোখের জলটা কোথায় লুকাবি? পরশ চমকালো। মেয়েটা এটাও ধরে ফেললো। পরশ অস্বস্তিতে এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল, কই কই জল? রাত্রিপিয়াও আবার ঠোঁট এলিয়ে হাসলো। পরশের বাহুতে হাত রেখে বলল, এদিকে আয়, তাকা আমার দিকে। পরশ আচমকা রাত্রিপ্রিয়াকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। অনেকদিন পর তার চোখে জল এলো, বুক ভেঙে কান্না পেল। রাত্রিপ্রিয়া বোনকে আঁকলে নিল, মাথায় হাত বুলিয়ে দিয়ে মেয়েটাকে কাঁদতে দিল। কিছুক্ষণ যেতেই পরশের ভিতরে কান্নাটা হালকা হলো। সে ভেজা কণ্ঠে শুধালো, রাত, নয়ন ভাই চলে যাচ্ছে তাই না? আমার জন্য উনি দেশ ছাড়ছে। যাবে না তো কি করবে? তুই কখনো বুঝেছিস তাকে?
রাতের অকপটে স্বীকারোক্তি শুনে চোখ তুলে তাকায় পরশ। বোনকে ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকালো। অনেকক্ষণ নিজের সঙ্গে হিসাব নিকাশ করে শুধালো, আমার বড্ড ভয় করছে রাত। উনিও যদি সবার মতো আমায় মাঝপথে ছেড়ে যায়,